রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে তৈরি করা বিজিএমইএ ভবন সিলগালা করে দিয়েছে রাজউক। এর আগে দিনভর ভবনে থাকা দুটি প্রতিষ্ঠান তাদের মালামাল সরিয়ে নেয়। আদালতের রায় অনুযায়ী সেনাবাহিনীর সহায়তায় চীনা বিশেষজ্ঞদের মাধ্যমে ভবনটি ভাঙা হবে বলে জানিয়েছে রাজউক। তবে ঠিক কবে নাগাদ ভাঙার প্রক্রিয়া শুরু হবে তা এখনো ঠিক হয়নি। সন্ধ্যা 7:30টায় বিজিএমইএ ভবনের নুরুল কাদের অডিটোরিয়ামের দরজা এবং মূল প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দেয় রাজউক। এর আগে ভবনে থাকা দুটি প্রতিষ্ঠানকে অফিস স্থানান্তরের জন্য সময় দেয়া হয় পুরো দিন। তারপরও মালামাল শতভাগ সরিয়ে নিতে পারেনি প্রতিষ্ঠান দুটি। আজকে এখানে যারা টিনার ছিল এবং এখানে অনেক প্রতিষ্ঠান আছে, ব্যাংক ছিল, তাদের আমরা অপসারণ করেছি। আরও কিছু বাকি আছে। আমরা আজকে যতটুকু ম্যাক্সিমাম করে অপসারণ করা হয়েছে। অল্প কিছু মালামাল আছে বিভিন্ন প্রতিষ্ঠানের। আমরা আজকে এটাও পরবর্তী হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে। ঠিক কবে নাগাদ ভবনটি ভাঙা হবে তা চলতি সপ্তাহের মধ্যেই জানা যাবে। তবে ভবনটি ভাঙার জন্য প্রথমবারের মতো ডিনামাইট ব্যবহার করা হবে বাংলাদেশে। এইখানে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এই ভবনটি অপসারণের জন্য আমরা ইতিপূর্বে চাইনিজ এক্সপার্টকে নিয়ে আমরা দেখিয়েছি যে তাদের মাধ্যমে এই ভবনটি অপসারণ আমরা করব এবং এটা কন্ট্রোল ডিমোলিশিংয়ের মাধ্যমে এই ভবনটি অপসারণ করা হবে। যদিও এর আগে ভবন ভাঙতে আরও 1 বছর সময় চেয়ে বিজিএমইএ এর পক্ষ থেকে করা আবেদন চেম্বার আদালতে উপস্থাপিত না হওয়ায় শুনানিও হয়নি। 12 তারিখের আগে সরে গিয়ে গতকালকে আমরা দেখছি তাদের ফার্নিচার সরাচ্ছে। এখন এই আন্ডারটেকিং এর পরে তাদের পক্ষে কিন্তু আর আবেদন করার সুযোগ নাই যে আমরা সময় চাই। যদিও আমরা শুনেছি যে তারা আবেদন করেছে, কিন্তু আমরা কোনো কপি সংগ্রহ করতে পারি নাই। যদি দেখা যায় তারা এরকম কোনো আবেদন করেছেন বিজিএমইএর প্রেসিডেন্ট, এবং সেটি হবে আদালত অবমাননার শামিল। কিন্তু আদালতে আবেদনের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন বিজিএমইএ এর সভাপতি। যেহেতু মুচলেকা দিয়েছি এবং 1 বছর সময় আমাকে 12 এপ্রিল পর্যন্ত দেওয়া হয়েছে, আমি আমার কথা রক্ষা করেছি, আমাদের নিজস্ব ভবনে চলে এসেছি। আমি কোথাও কোনো আবেদন করি নাই। রাজউক থেকে জানানো হয়েছে ভবন ভাঙার প্রক্রিয়া শুরুর পর শেষ হতে সময় লাগবে 1 সপ্তাহ। আরিফ রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। শুধু বিজ্ঞানের শিক্ষার্থী নয়, যে কোনো বিভাগের শিক্ষার্থীরা নার্সিংয়ে পড়ার সুযোগ পাবে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। এছাড়া মানসম্পন্ন না হলে যেখানে সেখানে বেসরকারি মেডিকেল কলেজ খোলার অনুমতি না দেওয়ার কথাও জানান তিনি। স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার, এ প্রতিপাদ্য নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রথমবারের মতো 16 থেকে 20 এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন করছে। স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চিকিৎসকদের সেবা দেওয়ার ক্ষেত্রে আরো বেশি যত্নবান হতে হবে। অসুখ হলে চিকিৎসা দেব সেটা না, অসুখ যাতে না হয় তার জন্য কিভাবে ব্যবস্থা নেওয়া যায়, অর্থাৎ প্রিভেন্টিভ মেজার কি নেওয়া, সে ব্যাপারে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। চিকিৎসা সেবায় গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনে মান বজিয়ে রাখার তাগিদ দেন। আমরা প্রত্যেকটা বিভাগে একটা করে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। আর মেডিকেল কলেজ তৈরির ক্ষেত্রেও আমরা অবশ্যই বিবেচনা করতে হবে যে আমাদের কত ছাত্র, কত শিক্ষক, শিক্ষার মানটা কতটুকু হবে সেটা বিবেচনা করেই করা হবে। আমাদের অবশ্য কিছু কিছু অভ্যাস আছে, একটা যখন শুরু হয় তখন সবাই সেটা করতে চায়, সেভাবে যত্রতত্র করতে দেওয়া যাবে না। যে কোনো বিভাগের শিক্ষার্থীরা নার্সিংয়ে পড়তে পারবে ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেন, বিজ্ঞানের যতটুকু পড়া দরকার তা নার্সিং সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে। একটা আমাদের সমস্যা রয়েছে যে আমাদের নার্সিংয়ে কেউ যদি আসতে চায় তাকে সায়েন্স স্টুডেন্ট হতে হবে। ইতিমধ্যে এ ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি যে এরকম কোনো বাধ্যবাধকতা থাকা উচিত না, বরং নার্সিং পড়ার সময় সায়েন্সের যে সাবজেক্টটা যতটুকু প্রয়োজন সেটা ওই নার্সিং এডুকেশনের যে কারিকুলাম সেখানেই সেই বিষয়টা তুলে দিতে হবে। এর আগে মাঠ পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের হাতে সরকারি অ্যাম্বুলেন্স ও জিপ গাড়ির চাবি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়েরা আবার একটু বেশি বাঁচে, বোধহয় মেয়েরা বেশি কষ্ট সহিষ্ণু, সেই জন্য বোধহয় বেশি বাঁচে। এই জন্য আমি ছেলেদের বলবো যে আপনারা আপনাদের নিজেদের সম্পর্কে সচেতন হন এবং নিজেরা একটু ভালো থাকার চেষ্টা করেন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। এখন থেকে যৌন নির্যাতন, ধর্ষণের শিকার নারী ও শিশুর জবানবন্দি লিপিবদ্ধ করবেন একজন নারী ম্যাজিস্ট্রেট।
এই নির্দেশ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সুপ্রিম কোর্ট। এর অন্যথা হলে আদালতের নজরে আনতেও বলা হয়েছে। তুমি গেছিলে, এমন কিছু হয়নি যে তোমার রেকর্ডিং আনতে হবে। ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করতে গত 27শে মার্চ থানায় যান। হ্যাঁ, বুকে হাত দিছে। নুসরাতের অভিযোগ আমলে না নিয়ে থানার ওসি মোয়াজ্জেম উল্টো নানা রকম আপত্তিকর প্রশ্নে নুসরাতকে জর্জরিত করেন। মোবাইল ফোনে সেই কথোপকথন ভিডিও করেন ওই ওসি। কয়েক বছর ধরেই যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হয়ে থানায় অভিযোগ দায়ের করতে গেলে এমন হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনা আমলে নিয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল কমিটি ফর জুডিশিয়াল রিফর্মসের সুপারিশ অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইন 2022 ধারা অনুযায়ী ধর্ষিতাদের জবানবন্দি নারী ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করবেন বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 2009 সালে জাতীয় মহিলা আইনজীবী সমিতির করা একটি মামলার রায়ে দেয়া 11টি নির্দেশনার মধ্যে এই নির্দেশনাও ছিল। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করারও নির্দেশনা ছিল, তবে সেগুলোর কোনোটাই বাস্তবায়ন হয়নি। জিজ্ঞাসাবাদের সময় অনেক ধরনের প্রশ্ন করেন, যারা ভিকটিম তারা নার্ভাস হন, তারা ফেস করতে পারেন না এই ধরনের প্রশ্নগুলো। বিশেষত এই ধর্ষণের মামলায় এটা বোধহয় একটা ফর্মুলেট করা উচিত, কতটুকু প্রশ্ন করলে যে ভিকটিম আছে সে অপ্রস্তুত হবে না এবং সে আরেকটা ট্রমায় যাবে না। এদিকে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা সালিশ মীমাংসায় 60,000 টাকা জরিমানায় আপোস রফা কেন বেআইনি হবে না জানতে চেয়েছে হাইকোর্ট। একই সাথে মাদ্রাসা পরিচালনা কমিটির অবহেলার কারণে মাদ্রাসার শিক্ষার্থী নুসরাতের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। আইনি পদক্ষেপ গ্রহণের যে নিষ্ক্রিয়তা রেসপন্ডেন্টদের, সেটা আমি এটা চ্যালেঞ্জ করেছি এবং তথাকথিত যে মেডিয়েশনটি করা হয়েছে 60,000 টাকার মাধ্যমে একটা ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনাকে এটাকে একটা অন্যভাবে প্রভাবিত করে ধর্ষককে ছেড়ে দেওয়া হয়েছে। এই উদ্যোগের বিরুদ্ধে গভর্নিং বডির যারা সদস্য ছিলেন বা দায়িত্বশীল ব্যক্তিরা ছিলেন, তারা কেন আগেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নয়, এবং যদি সেটা করা হতো তাহলে তো আজকে নুসরাতকে এই পরিণতিটার শিকার হতে হতো। সুবর্ণচরের ওই ধর্ষিতা গৃহবধূ পরে আত্মহত্যা করেন। এ নিয়ে আত্মহত্যার মামলা হলেও ধর্ষণ মামলা হয়নি। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার কাজে জড়িত ছিল মোট 9 জন। এদের মধ্যে 4 জন ডেকে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয় তার শরীরে, বাকি 5 জন মাদ্রাসার গেটে পাহারায় ছিল। পুরো ঘটনার সময় লাগে মাত্র 5 মিনিট। আটক 2 আসামির 164 ধারায় দেয়া জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছে। আদালতে দেয়া 2 আসামির জবানবন্দি থেকে জানা গেছে, কারাগারে আটক অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশ পেয়ে এপ্রিলের 4 তারিখ মাদ্রাসার পাশের পশ্চিম হোস্টেলে বৈঠকে নুসরাতকে হত্যার ছক আঁকে তারা। পরিকল্পনা অনুসারে কামরুনহার মনি 2000 টাকায় 3টি বোরকা ও 3টি হাতমোজা কিনে সেগুলো শাহাদতকে দেয়। ঘটনার সময় শেল্টার হাউজের ছাদের টয়লেটে অবস্থান নেয় শাহাদত, জোবায়ের, জাবেদ ও মনি। নুসরাতকে ছাদে ডেকে নিয়ে আসে উম্মে সুলতানা পপি। ছাদে যাওয়ার পর নুসরাতের মুখ চেপে ধরে শাহাদত। জোবায়ের নুসরাতের ওড়না দিয়ে হাত পা বাঁধে, গায়ে কেরোসিন ঢালে জাবেদ। পরে ম্যাচের কাঠি দিয়ে আগুন দেয় জোবায়ের। পপি ও মনি ধরে রাখে নুসরাতকে। আর নুরুদ্দিনের নেতৃত্বে 5 জন ভবনের মূল ফটকে পাহারায় ছিল। আগের থেকে ছিল একজন আর নিচ থেকে গেছে আরেকজন, তাহলে মেয়ে 2 জন। কেরোসিনটা আমরা প্রথমে যে তথ্য পেয়েছিলাম সেখানে বলছিলাম যে একটি মেয়ে নিয়েছে, তো এটি আমাদেরও ছিল। পরে দেখছি যে একজন যে দাবি করছে শাহাদাত, সে নিজেই নিয়ে গেছে। পিবিআই বলছে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে। ঘটনার আগে ও পরে আরও কয়েকজন জড়িত ছিল বলে অভিযোগ আসছে, সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। টোটাল ঘটনা বিশাল বিশ্লেষণ করে আমরা আস্তে আস্তে সিদ্ধান্তের দিকে আগাবো যে কাকে কাকে রাখা যায়, কাকে কাকে রাখা যায় না। এই মামলার তদন্তে সে যতই ক্ষমতাধর হোক এবং যে কোনো রাজনীতির সাথে জড়িত থাকুক, এইটা আমরা তাকে কখনোই ক্ষমা করার সুযোগ নাই এবং এইটি আমরা আগেও কখনো করি নাই। নুসরাতের জবানবন্দির ভিডিও রেকর্ড ছড়িয়ে দেয়া ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্তও শুরু করেছে পিবিআই। তবে ঘটনার আগে তার গাফলতি ছিল কিনা তাও তদন্ত করা হচ্ছে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় পুলিশ ভালোভাবে দায়িত্ব পালন করেনি, এমনটি উঠে এসেছে মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির প্রতিবেদনে। দুপুরে কারওয়ান বাজারে মানবাধিকার কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
তিনি বলেন, নুসরাতের হত্যাকাণ্ড জঘন্যতম অপরাধ। অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে না পারলে মানবতা হেরে যাবে। দ্রুত সময়ে বিচার কাজ শেষ করার দাবি জানান তিনি। বলেন, নারী নির্যাতনের মামলায় নুসরাতকে কেন 54 ধারায় জবানবন্দি নেওয়া হলো তা তদন্ত করার জন্য পিবিআইকে অনুরোধ করা হয়েছে। 1 মাসের মধ্যে এই হত্যাকাণ্ডের মামলা নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পুলিশের তো দায়িত্বটা রয়েছে, পুলিশের সে দায়িত্ব সঠিকভাবে পালন করেনি, তার তো বিচার আমরা দাবি করছি। এই যে সিরাজদৌলা, এই অসৎ ব্যক্তিটিকে পরবর্তীকালে এই ঘটনা ঘটার পরেও বা ঘটনা ঘটার আগেও তার সাথে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা জড়িত ছিল। সে যে দলেরই হোক না কেন, আমি বলেছি তাকে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ও সামাজিকভাবে প্রভাবশালীদের সমন্বয়ে গড়ে ওঠা দুর্বৃত্তদের হাতে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি খুন হয়েছেন বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল। বিকেলে রাজধানীর শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রতিবাদ মিছিল ও সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এই হত্যায় প্রতিটি পর্যায়ে জড়িত সবার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন সুলতানা কামাল। একই সঙ্গে সব নারী নির্যাতনেরও শাস্তি দাবি জানান বক্তারা। গেল বছর 1000-এর বেশি নারীকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে অন্তত 65 জনকে। এই পরিসংখ্যান তুলে ধরে এসব অপরাধের বিচার কবে হবে তা সরকারের কাছে জানতে চান সুলতানা কামাল। মাদ্রাসার পরিচালনা পরিষদের যে লোকেরা, সেখানে রাজনৈতিক যে নেতারা ছিল, এখানে একটা নেক্সাস তৈরি হয়েছিল। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সামাজিকভাবে ক্ষমতাশালী নারী পুরুষ নির্বিশেষে একটা নেক্সাস তৈরি হয়েছিল যারা এই নুসরাতের হত্যাকাণ্ডের জন্য দায়ী। এবং আমরা আশা করব যে প্রত্যেকটি ব্যক্তি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী চিহ্নিত হবেন এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এদিকে নুসরাত হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ফেনী সহ বিভিন্ন জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ফেনীর ট্রাঙ্ক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছে ব্যবসায়ী সমিতি। এদিকে দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। এ সময় বক্তারা নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি এবং সারা দেশে শিশু ও নারীদের উপর যৌন নির্যাতনকারীদের শাস্তির দাবি জানান। গাইবান্ধা শহরের ডিবি রোডে মানববন্ধন করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। জামালপুর ও শরীয়তপুরে মানববন্ধনে বক্তারা নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নৌ শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি, নিরাপত্তা, নৌপথে চাঁদাবাজি বন্ধ সহ 11 দফা দাবি নিয়ে সারা দেশে শ্রমিকদের একাংশের কর্মবিরতি চলছে। এদিকে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হবে জানালেও শুরু হয়নি। 11 দফা দাবি নিয়ে নৌযান শ্রমিক ফেডারেশনের একাংশ ভোর থেকে ধর্মঘট শুরু করে। সদরঘাট থেকে কোনো লঞ্চ না ছাড়ায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সরকারকে বিব্রত করতেই এ ধরনের চক্রান্ত বলে জানান লঞ্চ মালিক ও অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার প্রধান উপদেষ্টা। এটা কোনো আন্দোলন না, আমরা আন্দোলন বলে মনেও করি না, কারণ সকালবেলা লঞ্চগুলি সব ঘাটে ছিল। 8টা থেকে 9টার মধ্যে কিছু শৃঙ্খল শ্রমিক 10-12 জন লাঠিসোঁটা নিয়ে আসা সেই লঞ্চগুলি ছাড়াই দিচ্ছে। নারায়ণগঞ্জ নদীবন্দর থেকে মুন্সিগঞ্জ সহ কয়েকটি রুটে লঞ্চ চলাচল করলেও চাঁদপুর, মোহনপুর সহ দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানায় কর্তৃপক্ষ। মালিকদের সাথে বসার পরে যাই সিদ্ধান্ত আলোচনা সে আলোকে আমরা আগাই, তাদের এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এদিকে বরিশাল নদীবন্দর থেকে ছেড়ে যায়নি কোনো নৌযান, এতে বিপাকে পড়ে যাত্রীরা। আন্দোলনরত নৌ শ্রমিকরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। সারা বরিশাল নদীবন্দর এরকম খালি পড়ে থাকবে। চট্টগ্রামে 14টি ঘাটে বন্ধ রয়েছে পণ্য ওঠানামা, তবে বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে। খুলনা ও মংলা নৌবন্দর থেকে নৌ চলাচল না করায় পণ্য বোঝাই ও খালাসের কাজ বন্ধ রয়েছে। পাশাপাশি ঘাট থেকে ছেড়ে যায়নি কোনো লঞ্চ। চাঁদপুর, লক্ষ্মীপুর ও পিরোজপুর থেকে কোনো লঞ্চ ছাড়েনি। এদিকে মালিক শ্রমিক নেতাদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও তা না মেনে ধর্মঘট অব্যাহত রেখেছে নৌ শ্রমিকদের একাংশ। ফেরদৌস আবির, ডিবিসি নিউজ ডেস্ক।
সরকার নির্ধারিত কাঠামো অনুযায়ী বেতন সহ 11 দফা দাবিতে ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন। ফলে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এই সংকট নিরসনে সন্ধ্যায় দ্বিতীয় দিনের মতো শ্রম অধিদপ্তরে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন শ্রমিক নেতারা। সেখানে আছেন সহকর্মী ইরশাদ জাহান উর্মি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উর্মি, বৈঠক সম্পর্কে জানতে চাই আপনার কাছে, কারা আছেন বৈঠকে, কতক্ষণ চলবে বৈঠক? শুরু করি শারমিন, কতক্ষণ চলবে এটা আসলে বলতে পারছি না। মানে মন্ত্রী সচিব যারা আছেন, প্রতিমন্ত্রী সচিব যারা আছেন, তারাও একই কথা বলছেন যে ভেতরে আসলে এক ধরনের দর কষাকষি চলছে। ফলে এই বৈঠক কতক্ষণ নাগাদ শেষ হতে পারে, কি সিদ্ধান্ত নিয়ে শেষ হতে পারে, সেগুলো সবই আসলে অনিশ্চিত। আপনি জানেন যে 13 দফা দাবি নিয়ে এই শ্রমিকরা ধর্মঘটটি ডেকেছে। তার মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে। বেতন কাঠামোর কথা আপনি জানেন, বলেছেন বেতন কাঠামো তার মধ্যে একটি। অ্যাক্সিডেন্ট হলে বা কোনো নৌযান শ্রমিকরা যদি কোনো দুর্ঘটনায় পতিত হয়, তাদের যে মামলাগুলো হয় সেগুলো দ্রুত নিষ্পত্তি, এমন একটা ধারাও রয়েছে সেই দাবিতে। এছাড়া আরো কিছু দাবি তাদের রয়েছে। তারা বেতন বাড়ানোর কথা তো বলছেনই, যদিও এখনো সরকার পক্ষের কেউ আমাদের সঙ্গে কথা বলেননি, কিন্তু যেটি বলছিলেন একজন মালিক পক্ষের একজন বেরিয়ে হয়ে এসেছিলেন। আপনি জানেন যে এই বৈঠকে মালিক পক্ষ, শ্রমিক নেতা এবং সরকারের পক্ষ থেকে সরকারের প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এবং সচিব রয়েছেন। ফলে একজন মালিক বের হয়ে এসেছিলেন মিটিং কক্ষ থেকে, সভাকক্ষ থেকে। তিনি জানালেন যে 103 ভাগ বেতন বাড়ানো হয়েছে। এটি যদিও অনানুষ্ঠানিকভাবে বলা, ফলে আরো একটু যাচাই বাছাই করে তার এই তথ্যটি হয়তো আমরা বলতে পারবো। তিনি বলছেন যে বেতন যথেষ্ট পরিমাণে বাড়ানো হয়েছে। তাদের শ্রমিকদের যেসব সুযোগ সুবিধা দেওয়ার কথা তার প্রত্যেকটি নিশ্চিত করা হয়েছে। তারপরেও আসলে এই দাবির কোনো অর্থই হয় না। আর শ্রমিকরা তো আপনি জানেনই যে সরকার যেই বেতন কাঠামোর কথা বলছে সেই বেতন কাঠামো অনুযায়ী তারা আসলে বেতন চাইছেন। এছাড়াও তাদের আরো বেশ কিছু দাবি রয়েছে, যেমন তার মধ্যে রয়েছে এই নৌযান শ্রমিকরা অসুস্থ হলে শুক্র শনিবারে তারা যে নৌযান চালাবেন তার জন্য ওভারটাইম তারা চান। তো 13 দফা দাবিতে তাদের এই ধর্মঘট। এখন এই মুহূর্তে আসলে আমার কাছে এইটুকুই তথ্য যে বৈঠক চলছে এবং বৈঠকে এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি এবং কতক্ষণ নাগাদ ফলাফল আসতে পারে সেই বিষয়টিও অনিশ্চিত। উর্মি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই বৈঠক শেষে আপনি আমাদেরকে জানিয়ে দেবেন কি ফলাফল হলো, কি সিদ্ধান্ত হলো। অসংখ্য ধন্যবাদ ইরশাদ জাহান উর্মি। সহকর্মী ইরশাদ জাহান উর্মির কাছ থেকে জেনে নিচ্ছিলাম বৈঠকের সবশেষ। এরই সাথে ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। 21শে এপ্রিলই শবে বরাত পালিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বিকেলে সচিবালয়ে গণমাধ্যমের কাছে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে চাঁদ দেখা নিয়ে বিতর্ক তৈরি হয়। উচ্চ আদালতে গিয়েছিলেন মুসল্লিদের একটি অংশ, কিন্তু ধর্মীয় বিষয়ে আদালতে না আনা ভালো মন্তব্য করে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তকে গ্রহণ করার মত দেয় হাইকোর্ট। ধর্ম প্রতিমন্ত্রী জানান, ভিন্ন মত পোষণকারীদের পক্ষ থেকে সাক্ষ্য গ্রহণ শরীয়ত মোতাবেক নয়। সাক্ষ্য গ্রহণে সাক্ষী না পাওয়ায় আগেই নির্ধারিত 21শে এপ্রিলই শবে বরাত পালিত হবে। সবাই উপস্থিত হননি সিদ্ধান্তের বিষয়ে। গত সাব কমিটির বারবার অনুরোধের পরও সাক্ষ্য প্রদানের জন্য সবাই উপস্থিত হননি এবং সাক্ষ্য প্রদানের জন্য এমন কিছু শর্ত জুড়ে দিয়েছেন যেভাবে সাক্ষ্য গ্রহণে শরীয়তে কোনো ভিত্তি নেই। জাতীয় চাঁদ দেখা কমিটির গত 6 এপ্রিল ঘোষিত সিদ্ধান্ত বহাল রেখেছেন। বিএনপি বিভিন্ন বিষয়ে রাজপথের পাশাপাশি সংসদেও সোচ্চার থাকবে বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বিএনপির সংসদে যাবার জন্যই নির্বাচন করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সংসদ সদস্য হিসেবে শপথ নিলে সেটা হবে ইতিবাচক। আমরা মনে করি যে তারা এখন যেমন রাজপথে সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে তারা সোচ্চার আছেন বা তারা বক্তব্য রাখছেন, সংসদে গিয়েও তারা সেই জোরালো ভূমিকা রাখতে পারে। তাহলে সংসদেও তারা সোচ্চার হলেন, যেটি দেশবাসীর কাছে তারা পৌঁছে দিতে পারবে। প্যারোলে মুক্তি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন না বলে জানিয়েছেন দলের
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিষয়ে চেয়ারপারসন কোনো সিদ্ধান্তই নেননি। এ নিয়ে গণমাধ্যমে যেসব খবর আসছে তাও ভিত্তিহীন দাবি করেন বিএনপি মহাসচিব। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। সভায় সংগঠনের নেতারা দাবি করেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের আমলেই সাংবাদিকরা বেশি বেকার হয়েছে। যেসব গণমাধ্যম এখনো বন্ধ রয়েছে সেগুলো অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানান তারা। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো প্রেরণে চিকিৎসার জন্য যাওয়ার কোনো সিদ্ধান্ত দেননি। আমরা তার সঙ্গে নববর্ষের দিন গিয়ে দেখা করেছি। এখানে নতুন কোনো কিছু আবিষ্কার করার কিছু নেই। প্যারোলে মুক্তির বিষয়টি খালেদা জিয়ার একান্ত বিষয়, দলীয় নয় বলে বিএনপি যে বক্তব্য দিচ্ছে তা থেকে বোঝা যাচ্ছে তার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে। জাতীয় স্বাস্থ্য সেবা উপলক্ষে সকালে কুষ্টিয়ায় এক অনুষ্ঠান শেষে এই মন্তব্য করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করানো হচ্ছে। সেই জায়গাটায় তার প্রতি আস্থা না রেখে কোথায় তাদের আস্থা আছে? বিএনপি আসলে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তাদের মূল লক্ষ্য নয়। তাদের লক্ষ্য হচ্ছে চিকিৎসা নিয়ে রাজনীতি করার। সচিবালয়ে ঝুঁকিপূর্ণ 2টি ভবন চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, আন্তঃ মন্ত্রণালয় সভার সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থাপনা সচিবালয়, সেখানে ফায়ার ফাইটিং নিয়ে আলোচনা হয়েছে, ফায়ার এক্সিট নিয়ে আলোচনা হয়েছে। যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ সেগুলোকে চিহ্নিত করে সেগুলো পরিত্যক্ত ঘোষণার জন্য এখান থেকে সাজেশন আসছে। আমরা এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য কাজ করব। চট্টগ্রাম মহানগরীর 17টি পাহাড়ে অবৈধভাবে বসবাস করা 835টি পরিবারকে 1 মাসের মধ্যে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি। সকালে নগরীর সার্কিট হাউসে কমিটির 19তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় 30 এপ্রিলের মধ্যে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন 17টি পাহাড়ে পানি, বিদ্যুৎ, গ্যাস সহ সেবা সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত হয়। এছাড়া 15ই মের মধ্যে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি পাহাড়ে পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ কিভাবে দেওয়া হয়েছে এবং কারা পাহাড়ে ঘর ভাড়া দিচ্ছে তা চিহ্নিত করার জন্য 5 সদস্যের একটি কমিটি করা হয়েছে। নারায়ণগঞ্জ, সাভার ও নওগাঁয় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রাজধানীর আশেপাশের নদীগুলোকে অবৈধ দখলমুক্ত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষা নদীতে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। এ সময় বেশ কয়েকটি পাকা স্থাপনা সহ প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং একটি প্রতিষ্ঠানকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়। গত 2 দিনে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদীকে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে সকাল থেকে আশুলিয়ার তুরাগ সেতুর পূর্ব পাশ থেকে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। অভিযানে নদী দখল করে গড়ে ওঠা অ্যাননটেক্স গার্মেন্টস, নাভানা ফিটিংস ও ডেমইনো কারখানা ভেঙে দেওয়া হয়। এছাড়া নওগাঁয় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে অভিযান চালিয়ে 50টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগ। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছে। দুপুরে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাহাদুরপুর গ্রামের সারিংবাড়ি ও শেখ বাড়ির ছেলেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এরই জের ধরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 15 জন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের 16 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সোমবার রাজধানীর মিরপুর ও খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সরকারি কর্মকর্তাদের
ভুয়া সিলমোহর, কম্পিউটার সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। র্যাব জানায়, অভিযুক্তরা সেনাবাহিনী, রেলওয়ে, বাংলাদেশ ব্যাংক, ভূমি মন্ত্রণালয় সহ সরকারি দপ্তরগুলোতে চাকরির প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এই প্রতারণা করছে। আট বছর ধরে এই প্রতারণার কাজ করছে। তো আমরা ওদের কথা মতো 150 থেকে 160 জনের সাথে তারা প্রতারণা করেছে এবং এক একজনের কাছ থেকে তারা 5 লাখ থেকে শুরু করে 5-7 লাখ 10 লাখ সেই চুক্তি অনুযায়ী তাদের কাছ থেকে আদায় করে। 6 বছর আগে রানা প্লাজা ধসের পরপরই পোশাক খাতের সংস্কার কার্যক্রমে ব্যাপক উৎসাহ থাকলেও এখন আবার ভাটা পড়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের পোশাক খাত নিয়ে আলোচনায় তিনি এই মন্তব্য করেন। অ্যাকশন এইড রানা প্লাজা দুর্ঘটনায় আহত শ্রমিকদের পুনর্বাসন ও বর্তমান পরিস্থিতি নিয়ে গবেষণা করছে। গবেষণা অনুসারে ওই দুর্ঘটনায় আহত শ্রমিকদের 20.5% অবনতি হয়েছে। বক্তারা বলেন, গেল কয়েক বছরের ব্যবধানে ক্রেতাগোষ্ঠী ও কারখানার মালিকদের মুনাফা বাড়লেও শ্রমিকদের জীবনমান ক্রমাগত নিম্নমুখী। এখনো 17% শ্রমিক তারা কি বিছানা, তাদের ঘরে বিছানা নেই, তারা ফ্লোরে ঘুমায়। 13% শ্রমিকের ঘরে কোনো ফ্যান নেই, অথবা 84% ওয়ার্কার এখনো তারা টয়লেট অন্যদের সাথে শেয়ার করতে হয় এবং টয়লেটে যাওয়ার জন্য লম্বা লাইন দিতে হয়। তাকে কিভাবে আমরা তার লাইভলিহুড ইনশিওর করলাম? আজও দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে, যা গেল প্রায় 5 মাসের মধ্যে সর্বোচ্চ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান সূচক কমেছে 60 পয়েন্ট। সূচকের অবস্থান গিয়ে ঠেকেছে 5248 পয়েন্টে। এমন দরপতনের কারণে ডিএসসিতে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। দর কমেছে 253টি প্রতিষ্ঠানের শেয়ারের, বেড়েছে 59টি ও অপরিবর্তিত রয়েছে 32টি কোম্পানির শেয়ার দর। দিন শেষে লেনদেন হয়েছে 269 কোটি 91 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা গেল প্রায় 11 মাসের মধ্যে সর্বনিম্ন। গতকাল সোমবারও ডিএসসির প্রধান সূচক কমেছে 16 পয়েন্ট আর লেনদেন হয়েছে 296 কোটি টাকা। বাংলা একাডেমিতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী শিল্প, লোকজ উপাদান আর খাবারের রস আস্বাদনের সুযোগ এনে দিয়েছে এবারের বৈশাখী মেলা। যান্ত্রিক জীবনে দারুণ কিছু মুহূর্ত উপহার দিতে পারছে এই আয়োজন, বলছেন দর্শনার্থীরা। নগরবাসীকে গ্রামীণ জীবনধারার স্বাদ দিতেই বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে বৈশাখী মেলা। বায়োস্কোপ, পুতুল নাচ, সোলার ফুলের মতো হারিয়ে যাওয়া নানান প্রাচীন শিল্পের সন্ধান পেয়ে উচ্ছ্বসিত শহুরে নাগরিকরা। সবসময় তো টিভিতে দেখি বায়োস্কোপটা কেমন, আজকে দেখলাম, ভালো লাগলো। পয়লা বৈশাখে তো বের হতে পারিনি, এত ভিড় থাকে, তো আজকেই প্রথম বের হলাম, খুবই ভালো লাগছে দেখে। পৃষ্ঠপোষকতার অভাবে এসব শিল্পের বেশিরভাগই এখন বিলুপ্তির পথে। আমি মরে গেলেই এটা বন্ধ, আর কেউ করবে না, আমার ছেলে করবে না, বলবে পেট চলে না। বাংলার যে পুরানো ইতিহাস ওই বিদেশে পাওয়া যাবে, আমাদের দেশে আর পাওয়া যাবে না। পুতুল নাচ মানে এবার পাওয়া যাচ্ছে না, সরকারের কাছেও মানে পারমিশন আসতেছে না, তাই আর কি শিল্পীরা সব একটু অসুবিধার ভিতরে আছে। তবু এই মেলায় বেত, বাঁশ, মাটি ও কাপড়ের নানা পণ্য কিনতে ভিড় করছেন নগরবাসী। এটি একটি বাংলাদেশের প্রতিনিধিত্বমূলক মেলা। এর সঙ্গে যুক্ত হয় আমাদের লোকজ সংস্কৃতির অংশ। আমাদের শহর জীবনকে স্বল্পক্ষণের জন্য হলেও গ্রামের কাছে পৌঁছে দেওয়া। মুড়ি মুড়কি, বাতাসা মুরালির মতো বাংলার ঐতিহ্যবাহী নানা খাবার আর বৈচিত্র্যময় পণ্যের খোঁজে মানুষের পদচারণায় মুখর বৈশাখী এই আয়োজন চলবে 24 এপ্রিল পর্যন্ত। সৌরভ বাপ্পা, বিবিসি নিউজ, ঢাকা। বাঙালির প্রাণের উৎসব বৈশাখী উপলক্ষে হিলিতে হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি ও ঢেঁকি খেলা। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এইসব খেলা দেখতে ভিড় করেন শত শত মানুষ। ইটাই বহুমুখী ভূমিহীন সমবায় সমিতির আয়োজনে হিলির ইটাই বাউনা গ্রামে প্রতি বছরের মতো এবারও ঢোলের তালে উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ঐতিহ্যবাহী খেলাগুলো আরও জমে ওঠে ঢেঁকি খেলা, কলস খেলার মধ্য দিয়ে। এতে জয়পুরহাট, বগুড়া, রংপুর, গাইবান্ধা জেলার 4টি দল অংশগ্রহণ করে। জয়পুরহাট প্রথম ও গাইবান্ধা দল দ্বিতীয় হয়। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও নতুন প্রজন্মকে জানান দিতে এই আয়োজন বলে জানান আয়োজকরা।
শিশুশ্রম রোধ, শিশু অধিকার সুরক্ষা ও অন্ধত্ব মোচনের লক্ষ্যে চাইল্ড রাইটস অ্যাওয়ারনেস কনসার্ট আয়োজন করতে যাচ্ছে ডিস্ট্রেস চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল DCI ও রাইটস অ্যান্ড মাইট ফর চিলড্রেন RSC। আগামী 19শে এপ্রিল শুক্রবার বিকেল 5:30 থেকে রাত 9:30 পর্যন্ত এই কনসার্ট হবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে। এই উপলক্ষে সকালে গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয় কনসার্টে গান গাইবেন সাবিনা ইয়াসমিন ও হাসান আবিদুর রেজা জুয়েল। সংবাদ সম্মেলনে দুই সঙ্গীত শিল্পী ছাড়াও উপস্থিত ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, DSI এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এহসান হক।